প্রিয় বন্ধুরা, রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। আমরা বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্টের অভ্যুত্থান, যে জঙ্গি অভ্যুত্থানটা হলো, তার পরবর্তীতে দেখেছি যে বিশেষ করে বাংলাদেশের বাইরে অনেক নতুন মানুষ, যাদের আমরা কখনো রাজনীতিতে তেমন সরব দেখিনি, কিন্তু আজকাল দেখছি যে তারা অনেক বেশি বাংলাদেশ নিয়ে কথা বলছেন, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছেন, এমনকি শেখ হাসিনার পক্ষেও তাদের বিশেষ করে অনলাইন উপস্থিতি আমাদের চোখে পড়ছে। আমি ঠিক করেছি যে এই মানুষগুলো যারা এই দুঃসময়ে দলের জন্য কাজ করছেন, দেশের জন্য কাজ করছেন, মুক্তিযুদ্ধের চেতনার জন্য কাজ করছেন, তাদেরকে আমার এই অনুষ্ঠানে মাঝে মধ্যে নিয়ে আসবো। এবং আমি জানি না কখনো রাজনীতিতে সুদিন এলে তারা আদৌ রাজনীতিতে থাকবেন কিনা, কিন্তু কোথাও না কোথাও একটা ডকুমেন্টেশন থাকুক, সেই চিন্তা থেকে আজকে আমি আপনাদের সামনে যাকে উপস্থাপন করছি, তিনি আলিফ লায়লা হীরা। দীর্ঘদিন আমেরিকায় বাস করছেন, আমেরিকার একজন তরুণী উদ্যোক্তা, বেশ বড় ব্যবসায়ী। কিন্তু এই সমসাময়িক কালে সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত সক্রিয়। আপনাদের সামনে তিনি আসছেন, আলিফ লায়লা হীরা। এই আলিফ লায়লা হীরা, আপনাকে স্বাগত। আমি প্রথমে একটু আপনাকে জি, আপনাকেও স্বাগতম। আমি প্রথমে একটু জানতে চাই যে আপনি, আপনাকে তো কখনো ওভাবে দেখিনি, বিশেষ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের রাজনীতি বলেন বা সামাজিক সংগঠন বলেন, কিন্তু আপনি এই 5ই আগস্ট গত বছরের পরে কিভাবে এই সক্রিয় হলেন বা এই মুভমেন্ট গুলোতে জড়িয়ে পড়লেন এবং কেন জড়িয়ে পড়লেন? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই ইউটিউব চ্যানেলে, আপনার এই শোতে আমাকে আনার জন্য। আপনি এবং আপনার দর্শকদেরকে অনেক ধন্যবাদ। কিভাবে এখানে জড়ালাম, এটা আসলে এক কথায় উত্তর দেওয়াটা একটু কঠিন। আপনার যদি একটু সময় থাকে আমি একটু শর্টকাটে বলছি। বিষয়টা হচ্ছে যে ধরেন আমি গত 35 বছর ধরে আমি ইউএসএ তে থাকি, একদম সপরিবারে সবাইকে নিয়ে। তো দেশের সাথে ওভাবে ওরকম যুক্ত থাকা হয় নাই, এমনি মেন মেন ইভেন্ট গুলোতে দেখা গেছে যে খবর রেখেছি, আপডেট নিয়েছি, কিন্তু সরাসরি দেশের সবকিছুতে প্রতিনিয়ত খবর রাখা বা সেগুলোর সাথে যুক্ত হওয়া সেই সুযোগ আমার হয় নাই। কিন্তু পারিবারিকভাবে আমি ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুকে ভালোবেসে ওভাবেই বড় হয়েছি। ধরেন না, আমি ছোটবেলাতে দেখেছি যে 15ই আগস্টে আমাদের বাড়িতে মিলাদ হচ্ছে, সবাই দোয়া করছে বঙ্গবন্ধু এবং শহীদ সবাইদের জন্য, দোয়া করছে সবাই। এভাবে বঙ্গবন্ধুকে ভালোবেসে, 71কে ভালোবেসে আমার বড় হওয়া। তারপরে মুক্তিযুদ্ধের গল্প শুনেছি অনেক। আব্বা তখন ছিল আপনার বঙ্গবন্ধুর চারপাশে বেশ একটা ইয়াং টিম ওনাকে ঘিরে রাখতেন সব সময়। যেমন খালেদ মোশাররফের ছোট ভাই রাশেদ মোশাররফ আঙ্কেল, তারপরে ঢালি শামসু, কলাবাগানের এরকম একটা গ্রুপ ছিল, আব্বা তাদের ভেতরে একজন ছিলেন। তা আব্বার কাছে ওভাবে গল্প শুনেছি বঙ্গবন্ধুর, এবং ইভেন 25শে মার্চ রাতেও আব্বা ওনার সাথে ছিলেন অনেকটা ক্ষণ। আব্বা গল্প করেছেন যে রাত নটার দিকে এসে এসে আম্মাকে বলছে যে বঙ্গবন্ধু আমাদের সবাইকে ঢাকা ছাড়তে বলেছে। তারপরে এভাবে গল্প শুনেছি ছোটবেলা থেকেই আব্বা আম্মার কাছে, আমার বড় ভাইদের কাছে। তারপরে আমার মা ছিলেন নেত্রীর কলেজ ফ্রেন্ড। উনি 3rd গ্রেড থেকে 10th গ্রেড পর্যন্ত নেত্রীর সাথে একসাথে আজিমপুর হাই স্কুলে পড়েছেন ওনারা। এবং ইভেন আমার মা বাবার বিয়েতে খুব লিমিটেড পিপল ইনভাইটেড ছিলেন, তার ভেতরে নেত্রীও একজন ছিলেন আম্মার ফ্রেন্ড হিসাবে। আম্মার ফ্রেন্ড হিসাবে উনি ইনভাইটেড ছিলেন এবং উনি এসেছিলেন। তো এই গল্পগুলো শুনেছি, ভালো লাগা ভালোবাসা ওখান থেকে তৈরি হয়েছে। পরে বড় হয়ে ধরেন মুক্তিযুদ্ধের বই পড়েছি অনেক। পারিবারিকভাবেই বলা হতো যে না, এই বইগুলো পড়ো। জাহারানা, শহীদ জননী জাহারানা ইমামের বই, তারপরে এম আর মুকুলের বই, এম আর আক্তার মুকুলের বই, এগুলো সব পড়তাম ছোটবেলা থেকে। মুক্তিযুদ্ধের বই টই পড়তাম, জানতাম, জানার চেষ্টা করতাম। ভালোবাসা এবং ওই জায়গাটা তখন থেকেই তৈরি হয়েছে ভেতরে। পরে যখন ধরেন জুলাইতে যখন দেখলাম যে একটা আন্দোলন শুরু হয়েছে,
কোটা নামের একটা আন্দোলন শুরু হয়েছে, তখন মনে হয়েছে যে এরকম আন্দোলন তো আগেও দেখেছি, 2018-এও এরকম কোটা আন্দোলন একটা হয়েছিল, তারপরে সেটা সুন্দর একটা সমাধা হয়েছে। তো সেরকমই একটা কিছু, ওরকম একটা বেশি একটা গুরুত্ব দিইনি, বা ওরকম গুরুত্ব সহকারে নেই ওই সময়টা। তারপরে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ধরেন জুলাইয়ের 11 তারিখের দিকে ভ্যাকেশনে যাই 1 সপ্তাহের জন্য। তখন সামার ছিল, বাচ্চাদের স্কুল অফ ছিল, সো একটা ভ্যাকেশন প্ল্যান করি। তো ভ্যাকেশনে যে মানে 16 তারিখে আবু সাইদের ওইটা তখন ফেসবুকে সব জায়গাতে ছড়িয়ে পড়ে আর কি। একদম সমস্ত জায়গাতে আবু সাইদের ওই পিকচারটা, তার মৃত্যুর ঘটনা এবং বিভিন্ন রকমের সবকিছু ফেসবুকে ছড়িয়ে পড়ে। তা আমি মানে ভ্যাকেশনের কিছু পিকচার আমার ফেসবুকে আপলোড করতে যেয়ে তখন দেখি যে মানে প্রোফাইল সব লাল, অনেক লাল। আমার ফ্রেন্ডের ভেতরে যারা ধরে 95%ই প্রোফাইল লাল করেছে এবং অনেক কিছু আসছে। তা তখন মনে হলো, ফার্স্টই আমার মনে হলো যে সরকারের তো এটা করার কথা না। আর যেহেতু আওয়ামী লীগ সরকার নেত্রী আছেন, এটা কখনোই হবার কথা না। তারপরে হলেও হয়তো হতে পারে। অনেক সময় অনেক সব ক্ষেত্রেই দেখা যায় যে আমরা অতটা প্রফেশনাল ভাবে হ্যান্ডেল করি না, অতি উৎসাহী অনেকে থাকে পুলিশে, হলেও হয়তো হতে পারে, না হলেও হতে পারে। তো আমি একটু ওইটার সম্পর্কে ওই ভ্যাকেশনে থাকার সময় আমি ইনভেস্টিগেশন করি, ইনভেস্টিগেশন মানে নিজের থেকেই আর কি জানার চেষ্টা করি। এবং প্রায় অনেকবার, প্রায় 15-16 বার আমি ওই আবু সাইডের ভিডিওটা প্লে করি। প্লে করে তখন আমার কাছে মোটামুটি মনে হলো, একটা জায়গায় আমি আসলাম যে এটা তো রিয়েল, মানে এটা তো হবার কথা না, এটা তার তার মুভমেন্ট, তার সবকিছু খুবই অ্যাবনর্মাল লাগছে। তারপরে যাক, ভ্যাকেশন টাইমটা আমি পার করে 18 তারিখে আমি আমার বাড়িতে ফিরলাম। ফেরার পরে আমার ইমিডিয়েট যে বড় ভাই, ও আবার অনেক রিসার্চ করে, অনেক স্টাডি করে সবকিছু নিয়ে। আর আমার বড় দুই ভাই আর কি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল একদম কলেজ টাইম থেকেই আর কি। তা আমার ইমিডিয়েট বড় ভাইয়ের সাথে আমার দেখা হয়, আমি ওকে জিজ্ঞেস করি যে এটা কি হচ্ছে আবু সাইদের, এটা ততক্ষণে তো একদম উত্তপ্ত, মানে খুবই খারাপ অবস্থা দেশের। তা ও আমাকে একটা কথা বললো যে 2014-এ ইউক্রেনের কালার কালার রেভলিউশন, ওইটার ব্যাপারে কি তুই কিছু জানিস? আমি বলেছি যে হ্যাঁ, আমি নিউজ টিউজে একটু হাইলাইটেড দেখেছি, ওইটুকুনি। তো ও আমাকে কিছু লিঙ্ক টিঙ্ক দিল, বললো যে এটা একটু তুই একটু সময় নিয়ে একটু স্টাডি কর, প্রত্যেকটা সেক্টর গুলো একটু দেখ, আর বাংলাদেশের এখনকার সেক্টর গুলো একটু ম্যাচ কর, ম্যাচ করলে তুই পিকচারটা পেয়ে যাবি। তা আমি যখন ওইগুলো দেখলাম কোন কোন সেক্টর থেকে আন্দোলনগুলো এসেছে ইউক্রেন কালার রেভলিউশনে 2014-এ, যখন ওর কথা অনুযায়ী আমি ওগুলো দেখলাম, দেখলাম যে 90% ম্যাচ করে গেছে বাংলাদেশের ওই সময়কার সিচুয়েশনের সাথে। একদম হুবহুব ট্রান্সজেন্ডার গ্রুপ, সমাজকর্মী গ্রুপ, মানে যেভাবে আসছে আর কি, একেবারে ওই সময় দেখলাম যে 90% ম্যাচ করে যাচ্ছে। তো তখন আমি বুঝলাম যে তাহলে এটা তো বিশাল একটা ষড়যন্ত্র, ডিপ স্টেটের সেই একই রকমের খেলা, একই রকমের প্রেসক্রাইবড রেভলিউশন আমাদের দেশে আনতে চেষ্টা করছে। তো তখন থেকে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে খুবই সরব হলাম আর কি। তখন আমার প্রোফাইল আমি কালো করলাম, আমি লেখালেখি শুরু করলাম। আমি তারপরে তো স্বাভাবিকভাবে যেটা হবার, সবাই আমাকে, আমার যারা খুব কাছের মানুষটা ছিল, আত্মীয় স্বজন, ফ্রেন্ড আনফ্রেন্ড করা শুরু করলো। আজে বাজে কথা, ফেসবুকে দেখা যাচ্ছে কমেন্টে ঝগড়াঝাটি হচ্ছে অনেক কিছু। আর আমি ধরেন আমি খুবই ইন্ট্রোভার্ট পার্সন, আমি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ওভাবে কখনোই ছিলাম না। তো তারপরের থেকে আর কি মানে জাস্ট সামটাইমস কিছু পিকচার টিকচার আপলোড করতাম, এই পর্যন্তই, তাছাড়া ওরকম ভাবে কখনোই সক্রিয় ছিলাম না। যে তারপরে থেকে আর কি শুরু হলো। তারপরে তো একে একে দেখলাম, মানে 5ই আগস্ট আসলো, সবকিছু দেখলাম যে কিভাবে আসলেই একদমই মানে যেভাবে সাজানো ছিল, যেভাবে প্রেসক্রিপশনটা করা ছিল, সেভাবেই সবকিছু হলো। তো যখন ধরেন একদম 4ঠা আগস্ট, তো 4ঠা আগস্ট না, 3রা আগস্ট, ওই সময়টাতে আগস্টের প্রথম দিকগুলোতে মানে শুধুই ভাবছিলাম যে নেত্রী কেন রাজনৈতিকভাবে এটাকে হ্যান্ডেল করছে না, নেতৃত্ব সুইসাইড করতে হবে, নেত্রীকে তো ওরা মেরে ফেলবে শুধু। তখন আর মানে বাংলাদেশের চিন্তাটা মাথায় আসে নাই, তখন পুরোটাই নেত্রীর চিন্তা, যে নেত্রীর কি হবে, নেত্রীকে এখনো কিছু মানে এক্সিট আউট করার চেষ্টা করছে না কেন, নেত্রী কিভাবে বাঁচবে, নেত্রীর তখন পুরো আমাদের পুরো পরিবারেরই চিন্তা ছিল নেত্রীকে নিয়ে আর কি। পরে যাক, আল্লাহর অশেষ রহমত যে উনি আম, আহ, আছেন আমাদের মাঝে, এবং আমাদের
সবাইকে সব সময় উনি উৎসাহিত করছেন। আল্লাহর অশেষ রহমত, এভাবেই শুরুটা আপনার কি। না, ধন্যবাদ। আপনি কি এখন কোন সংগঠনের সাথে জড়িত আছেন কিনা? জি, আমি এখন অনেকগুলো প্ল্যাটফর্মে কাজ করছি। আমি অফলাইনে অনলাইনে বোধ বোধ ভাবেই আর কি অনেকগুলো প্ল্যাটফর্মের সাথে কাজ করছি। আর যেটা হয়েছে, ধরেন আমি যেহেতু কোনোদিন রাজনীতি করি নাই, ছিলাম না কিছুর সাথে যুক্ত, তো ওই অনলাইনে যুক্ত থাকতে থাকতেই ওভাবেই অনেকের সাথে পরিচয় হয়, অনেক প্ল্যাটফর্মে যুক্ত হই এবং অফলাইনেও কাজ করার সুযোগ পাই। এই যে যেমন ধরেন আপনার সাথে আমার পরিচয় হয়েছে কিন্তু প্রায় 9-10 মাস আগে, এবং আমি আপনার শো দেখে আপনার কথা খুব ভালো লেগেছে, তারপরে আপনাকে ওই ইউটিউব থেকে আপনার ইমেল নাম্বার নিয়ে আপনাকে ইমেল করেছি, তারপরে না আপনার সাথে যোগাযোগ, তা এভাবেই অনেককে ধরেন আমি খুঁজে বের করেছি যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে, এবং অনেকে আবার পরের দিকে দেখা গেছে যে আমাকেও খুঁজে বের করেছে। তো এরকম বেশ অনেক বড় একটা পরিসরে এখন কাজ করার সুযোগ পাচ্ছি সবাই একসাথে মিলে আর কি, অনলাইনে এবং অফলাইনে। না, থ্যাংক ইউ, আপনি আমার সাথে যোগাযোগ করেছিলেন। আহ, ভালো এটা। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আপনার সাথে কি এখন আওয়ামী তারপরে লীগের? আপনি একটা আচ্ছা, বলে। জি জি জি, না আপনার কাছে আমি বলতে চাচ্ছিলাম যে প্রথমেই যখন আপনার সাথে পরিচয় হয় আপনি নেত্রীকে নিয়ে একটা বই লিখেছিলেন রিসার্চ মূলক, ওইটার নাম আপনি আমাকে বলেছিলেন। পরে আমি অ্যামাজন থেকে ওই বইটা কিনি এবং ওই বইটা পড়েও আমি এটা অনেক কিছু জানতে পারি, বিশেষ করে ধানমন্ডি 32-এর একেবারে শুরুর থেকে। জি 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 আমার জি, সামনে আছে। এই বইটা অ্যামাজনে অ্যাভেলেবল, তা আমি সাথে সাথেই ওখান থেকে কিনি। জি জি, হ্যাঁ, ওখান থেকে আমি আরো আমার নিজেকে সমৃদ্ধ করতে পেরেছি নেত্রী সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কি আপনার এখন কোনো যোগাযোগ আছে? জি আছে, জি, মানে একদম তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের সবার সাথেই মোটামুটি যোগাযোগ আছে, জি। আপনি তো এই আবার লেখা শেখ হাসিনার বইটা পড়েছেন এবং এটা খুব এক্সটেন্সিভ, মানে কেউ যদি শেখ হাসিনাকে জানতে চায় এবং ওই সময়ের রাজনীতিটাকেও আমি চেষ্টা করেছি এই বইয়ের মধ্যে ধারণ জি করতে। কেবলমাত্র ব্যক্তি শেখ হাসিনা না। তো শেখ হাসিনা তো অনেকের সাথে এখন কথা বলেন, আপনার সাথে জি কি কথা হয়েছে নাকি? জি, আমার সেই সৌভাগ্য হয়েছে, ওনার সাথে আমার বেশ কয়েকবারই কথা হয়েছে। এবং স্বাভাবিকভাবেই ধরেন আমি খুব নার্ভাস থাকি ওনার সাথে কথা বলতে গেলে। মানে এর আগে হয়েছে যে গ্রুপে, অনেক গ্রুপে জাস্ট সালাম বিনিময় করা, নামটা বলা, কিন্তু ওভাবে উনি মানে ওনার মনে নেই আমার কথা। বাট মানে মিরাকালি আর কি, উনি আমাকে ফোন করেছেন এবং সেই সুবাদে ওনার সাথে কথা হয়েছে, বেশ কয়েকবারই হয়েছে। আর যেহেতু আমি নার্ভাস থাকি উনি বুঝতে পারেন। তো আমি একটা জিনিস ওনাকে দেখলাম যে উনি কিভাবে মানে উনার অডিয়েন্স সম্পর্কে কতটা সচেতন, এবং উনার অডিয়েন্সকে কিভাবে উনি একটা কমফি জোনে রাখতে চান, সেভাবে দেখা যায় যে আমি যে নার্ভাস থাকি উনি এটা বুঝতে পেরে উনি অনেক মজার মজার থিংস করেন, অনেক চিল পারসন, মজার মজার কথা বলেন। সাপোজ ধরেন না একদিন আমাকে বলছে যে মানে দেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা হচ্ছে, তা উনি বলছেন যে আমার নামে তো 400-র উপরে হত্যা মামলা, তো তার তো আবার অনেক মানুষই ফিরে এসেছে। তা আমি জি নেত্রী, জি নেত্রী বলছি। তা উনি তারপরে বলছে যে ওরা কিন্তু আসলে আমার মনে হয় কি জানো, ওরা গোর আজাব সহ্য করতে পারে নাই, কবরে এত কষ্ট, গোর আজাব আর সহ্য করতে পারে নাই, চলে এসেছে। তো এরকম উনি খুব মজার মজার কথা বলে দেখা যায় যে আমাকে সহজ করে নেয়, যাতে আমি ওনার সাথে ওইভাবে কথা বলতে পারি। না, শেখ তারপরে হাসিনার একদিন এমনি। একটা বিষয় নিয়ে ধরেন কথা হচ্ছে, তখন আমি খুবই নার্ভাস, আমি বলেই দিলাম। জি, বলেন। বলে। না, আমি বলছিলাম যে শেখ হাসিনার মানে সেন্স অফ হিউমারটা খুব স্ট্রং। জি 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 জি, ওটা তো খুবই স্ট্রং, অবশ্যই আপনি যেটা বলেছেন ওটা আমি ফিল করেছি। আর পাশাপাশিও এটাও মনে হয়েছে যে উনি ওনার অডিয়েন্সকে খুব ভালো মতো করে পড়ে ফেলতে পারেন একদম সাথে সাথেই, এবং সেই হিসাবেই উনি ওনাকে প্রেজেন্ট করেন, চাই যে ওনার অডিয়েন্স একদমই কমফি একটা জোনে থেকে ওনাকে লিসেন করুক, ওনার সাথে কথা বলুক। তা আরেকদিন ওরকম আমি উনাকে বলেই ফেলেছি যে নেত্রী, আপনার সাথে কথা বলতে গেলে আমি আসলেই এত নার্ভাস থাকি, আমি যেটা বলতে চাই দেখা যায় যে সেটাতে কাম আপ করতে পারি না। উনি মানে এত
বিশাল আমার সাইকোলজিক্যালি উনি এত ব্রড ভাবে অনেক দেখেন এবং বুঝতে পারেন। উনি ওই প্রসঙ্গেই গেলেন না, উনি সাথে সাথে ওখানে আমার একটা ছবি ছিল হোয়াটসঅ্যাপে বা যেখানে কথা হচ্ছিল ওরকম কিছু একটা ছবি টবি ছিল, উনি সাথে সাথে ওই প্রসঙ্গে না যেয়ে বলছে, তুমি এত কিউট, ছবিটা এত সুন্দর, খুব সুন্দর। তা আমি তো তখন পুরো হো হো করে হেসে দিয়েছি যে নেত্রী এটা কি বলে। তো এই এক্সপিরিয়েন্স গুলো আমার কাছে খুবই প্রাইসলেস, ওনার সাথে এই এক্সপিরিয়েন্স গুলো। আচ্ছা, এই ধরেন এখন তো রাজনীতির একটা খুব চ্যালেঞ্জিং সময় যাচ্ছে, যদি আবার রাজনীতিতে সুদিন ফিরে আসে, আপনার কি রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছে আছে, কিংবা দেশে ফিরে গিয়ে রাজনীতি করবার জি, ইচ্ছে আছে? আসলে সেরকম কোনো প্ল্যান আমার নেই, আমার আগেও কখনো ছিল না। হয়তোবা এই 5ই আগস্ট না আসলে আমার এভাবে দেশকে নিয়ে ভাবার বা দেশকে যে এত ভালোবাসি, নেত্রীকে এত ভালোবাসি, এই জিনিসটা আমি বুঝতেও পারতাম না। তা আমার সেরকম কোনোই প্ল্যান নেই দেশে যে যে ফিরে যাব, রাজনীতিতে যাব, সোফার সেরকম কোনোই প্ল্যান নেই। বাট ভবিষ্যৎ যদি কিছু অফার করে তখনকারটা তখন দেখা যাবে, কারণ ওটা তো আনসিন আনপ্রেডিক্টেড। বাট আপনি মানে আমি আপনাকে বলেছি যে আমি ধরেন 35 বছর হলো আমি ইউএসএ তে আছি। আমার বয়স থেকে আপনি 35 বছর বাদ দিতে পারেন, দিয়ে বলতে পারেন যে আমি তাহলে কোন সময় থেকে এখানে। তো প্রিটি মাচ আমি আমার এই লাইফে বেশি কমফি, আমার এরকম কোনো প্ল্যান এখন অবধি নেই। না, থ্যাংক ইউ। আমরা মানে আমি একটা কথা খুব বলতাম, যে আমি নিজেকেও যেটা বলি, আমি হলাম শেখ হাসিনার রিজার্ভ ফোর্স। কারণ আমিও দীর্ঘদিন দেশের বাইরে, আমরা তো আর রাজনীতি ওভাবে করা হয়নি, কিন্তু শেখ হাসিনাকে জি যেভাবে জি। ধারণ করেছে, আমার কাছে মনে হচ্ছে যে ইউ আর মোর অফ দ্যাট, যে আপনি শেখ হাসিনার রিজার্ভ ফোর্স হিসেবে অনেক বেশি অ্যাক্টিভ। যাই হোক, আমরা এটা খুব সংক্ষিপ্ত অনুষ্ঠান। আপনার আশা করি আপনি এই দুঃসময়ে দেশের পাশে, মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, সেটা খুব আরো ভালোভাবে সফলতার সাথে করতে পারেন। আপনার জন্য শুভ কামনা থাকলো, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার দর্শকদের জন্য যদি আপনি কিছু বলতে চান, তার মধ্যে দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটি শেষ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার এই শোতে আমাকে নিয়ে এসেছেন, এতটা সময় আমাকে দিয়েছেন। আর আপনার দর্শকদের ভেতরে আমি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বিশেষ করে জেনারেশন জি, যারা আমার সন্তান তুল্য, তাদের জন্য বলতে চাই যে তোমরা বাংলাদেশকে চেনো, বাংলাদেশকে তো অবশ্যই তোমরা ভালোবাসো, কিন্তু চিনে জেনে 71কে পড়ে, 71কে জেনে চিনে জেনে যখন তুমি একজনকে ভালোবাসবা, একটা দেশকে ভালোবাসবা, তখন ভালোবাসার ভিতটা অনেক বেশি শক্ত হয়। তোমরা 71কে ভালোবেসে জেনে তোমরাই বলো আমাদেরকে যে তোমরা কেমন বাংলাদেশ দেখতে চাও, তোমরা কেমন পলিটিশিয়ান দেখতে চাও, তোমরা কেমন রাষ্ট্রপতি দেখতে চাও। আমরা ইনশাল্লাহ সেগুলোর সাথে মিট করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। এই আপনাকে ধন্যবাদ, প্রিয় দর্শক। আমরা এতক্ষণ কথা বললাম আমেরিকা প্রবাসী একজন তরুণী ব্যবসায়ী আলিফ লায়লা হীরার সাথে। আমরা আগামীতে আরো নতুন কাউকে নিয়ে আপনাদের সামনে আসব, কথা বলবো। তারা কেন এই সময়, দেশের এই প্রতিকূল সময়ে এই দাঁড়িয়েছেন, আন্দোলন করছেন, সেটি নিয়ে কথা হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।